ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। কৃষি দর্শন এই অনুষ্ঠানে আপনারা কৃষি বিষয়ক নানান আলোচনা শুনে থাকেন, যেসব আলোচনা কৃষক বন্ধুদের খুবই সাহায্য করে তাদের কৃষিকাজের ব্যাপারে। আজ আমরা যে বিষয়টির উপরে আলোকপাত করব সেটি হলো সুসংহত উপায়ে ধানের রোগ পোকা নিয়ন্ত্রণ। আমার সঙ্গে আজকের এই আলোচনায় আছেন ডক্টর স্বর্ণালী ভট্টাচার্য, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এগ্রিকালচারাল এন্টোমোলজি, ডিপার্টমেন্ট অফ প্লান্ট প্রোটেকশন, পল্লী শিক্ষা ভবন, বিশ্বভারতী। নমস্কার। নমস্কার। এই যে ধানের রোগ পোকা নিয়ন্ত্রণ, এই বিষয়টা আমরা তো আজকে একটু আলোচনা করব, জানবো আপনার কাছ থেকে, কিন্তু প্রথমেই আমি জানতে চাইবো যে সুসংহত উপায়ে রোগ পোকা নিয়ন্ত্রণ বলতে আমরা কি বুঝবো? বেশ, তো ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, যেটা আমরা আইপিএম বলছি, বা সুসংহত উপায়ে রোগ পোকা নিয়ন্ত্রণ, মূলত আমরা প্রত্যেকেই জানি যখনই কোনো রোগ এবং পোকা ধানের মাঠে আক্রমণ করলো, চাষি ভাইদের একটি মাত্র উদ্দেশ্য থাকে যে কিভাবে সেটাকে নিয়ন্ত্রণ করা যায়, এবং তার জন্য একটি ওনারা অবলম্বন করে পথ, সেটা হচ্ছে কীটনাশকের ব্যবহার। কিন্তু কীটনাশকের ব্যবহার করার ফলে আমাদের পরিবেশ দূষণ হচ্ছে, তার সাথে যে সমস্ত বন্ধু পোকাগুলো আছে সেগুলোও কিন্তু মারা যাচ্ছে। সে সমস্ত কথা আমাদের মাথায় রেখে আমাদের নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে এমনভাবে চিন্তাভাবনা করতে হবে যেখানে আগে বিভিন্ন রকমের পরিচর্যামূলক ব্যবস্থা, এছাড়া জৈবিক পদ্ধতিতে যদি কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকে, এই সমস্ত ব্যবস্থাগুলোকে আগে অবলম্বন করে কীট এবং রোগের আক্রমণটাকে কমানোর জন্য আগে চিন্তাভাবনা করতে হবে, এবং সব শেষে যেটা আমাদের মাথায় রাখতে হবে যে কীটনাশক ব্যবহারটা যেন সব থেকে শেষে হয়। তার আগে আমাদের বিভিন্ন রকমের অন্য রকমের যে নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলো আছে সেগুলোকে আগে আমাদের ব্যবহার করতে হবে। এটাই হলো সুসংহত উপায়। এই যে কীটনাশকের ব্যবহার কমিয়ে অন্যান্য পদ্ধতিগুলোর উপরে জোর দিতে হবে, সেই বিষয়টা একটু পরে আসছি। তার আগে একটু আপনার কাছ থেকে জেনে নিই যে ধানের ক্ষেত্রে কি কি কীটশত্রুর আক্রমণ সাধারণভাবে ঘটে? হ্যাঁ, ধানের ক্ষেত্রে যেহেতু আমরা ধান মূলত আমন খন্দে এবং বোরো খন্দ এবং খারিফ খন্দে বা আউশ ধান হিসাবেও লাগানো হয়, তো এই ধানে বিভিন্ন রকমের পোকার প্রাদুর্ভাব ঘটে। যেহেতু মূলত এখন আমন ধান আমরা লাগাচ্ছি, এখন লাগানো হয়ে গেছে, তো আমন ধানে মূলত যে সমস্ত পোকাগুলো লাগে, কীটশত্রু লাগে, তার মধ্যে মাজরা পোকা সেটা প্রধান একেবারে। তারপরে আছে আপনার পামড়ি পোকা, পাতামোড়া পোকা, আর এছাড়া যেটা আমরা দেখতে পাই যখন শীষ বেরোয় তখন বাদামি শোষক পোকা, এবং অক্টোবর নভেম্বর মাসে যখন কালী পুজোর আগে পড়ে এই সময় শ্যামা পোকার প্রাদুর্ভাব ঘটে। শ্যামা পোকা জন্য অনেক সময় দেখা যায় একটা ভাইরাস ঘটিত রোগও ধানের ক্ষেত্রে হতে পারে। এবং শেষ দিকে যখন শীষ আসে এবং শীষে যখন দুধ ভরে, সেই সময় একটি পোকা আক্রমণ করে, সেই পোকাটা হচ্ছে গন্ধি পোকা, যেটা আমরা সহজেই মাঠে যখন পরিদর্শন করি একটা অদ্ভুত গন্ধ বেরোয়, এবং সেই পোকাটারও আক্রমণ প্রচুর পরিমাণে হয়। মূলত মাজরা পোকা এবং গান্ধি পোকা আমরা দেখতে পাই, এবং মাজরা পোকা আর পাতামোড়া পোকা এবং পামড়ি পোকা প্রাথমিক পর্যায়ে রোয়া করার পরে সেটা লাগে। কিন্তু মূলত মাজরা আর গন্ধি পোকা। আর রোগের ক্ষেত্রে? রোগের ক্ষেত্রেও আমরা বিভিন্ন রকমের রোগী, অনেক রকমের রোগ দেখতে পাওয়া যায়, যাদের মধ্যে বেশিরভাগ যেটা প্রাদুর্ভাব ঘটে সেটা হচ্ছে বাদামি দাগ। দেখবেন পাতার মধ্যে ছোট ছোট কালো কালো তিলের দানার মতন ডিম্বাকৃত একটা বাদামি রঙের দাগ তৈরি হয়ে যায়, এবং সেই দাগগুলো আস্তে আস্তে বড় হতে থাকে, এবং বড় হতে হতে পাতাটা হলদে হয়ে শুকিয়ে যায়। এছাড়াও আরেকটা রোগ হতে পারে, সেটা হচ্ছে ঝলসা, যেটা প্রধান, এবং ব্লাস্ট বলে থাকি আমরা সেটাকে। সেখানে আপনার মাকুর মতন ছোট ছোট লম্বাটে দাগ হয়, এবং সেই দাগগুলো আস্তে আস্তে মিশে যায় পাতার মধ্যে, এবং সেটা পুরোটা মাঠ ওপর থেকে মনে হয় যে ঝলসে গেছে, পুড়ে গেছে। এই একটা হতে পারে। আরেকটা যেটা এখন খুব কমন ধানের ক্ষেত্রে হচ্ছে, সেটা শীত ব্লাইট, বা আমরা যেটাকে বলি খোলা পচা বা ডাটা পচা। এই রোগটাও খুব প্রাদুর্ভাব ঘটছে, যেখানে আমরা তলার দিকে, গাছের গোড়ার দিকে আমরা দেখতে পারবো খোলার মধ্যে ডোরা কাটা দাগের মতন দেখতে পাওয়া যায়, এবং যাতে দেখা যাচ্ছে যে আমাদের প্রোডাকশন ধানের ক্ষেত্রে অনেকটাই কমে যাচ্ছে। সামগ্রিকভাবে আপনি পোকার উল্লেখ করলেন এবং সেই সঙ্গে রোগেরও, কিন্তু আমাদের এই অঞ্চলে কোন কোন পোকাগুলো ধানের ক্ষেত্রে বেশি আসে এবং কোন কোন রোগগুলো? হ্যাঁ, ধানের ক্ষেত্রে যেমন রোগের ক্ষেত্রে যদি বলি তাহলে ঝলসা অবশ্যই সর্বপ্রথম আসবে, এবং ঝলসার পরে বাদামি দাগ, এবং তার সাথে এই খোলা পচা রোগটা বা শীত ব্লাইট যেটা।
এবং কীটশত্রুর ক্ষেত্রে কীটশত্রু সব থেকে গুরুত্বপূর্ণ যেটা দেখা যায় সেটা হচ্ছে মাজরা পোকা। মাজরা পোকা মূলত যেমন আপনার ভেজিটেটিভ স্টেজ, যখন আপনার পাশকাঠি বেরোচ্ছে সেই সময়ই তার আক্রমণটা দেখা যায়, এবং যখন শীষ বেরোয়, শীষ বেরিয়ে যখন দুধ ঢোকে শীষে, সেই সময়তেও কিন্তু তার আক্রমণ দেখা যায়। এবং মাজরা পোকার আক্রমণের ফলে যেটা হয় যে শীষের যে স্টেমটা থাকে বা কাণ্ডটা থাকে সেটা শুকিয়ে যায় এবং সেটা টানলে পরে সহজেই বেরিয়ে আসে। মাজরা পোকার আক্রমণটা খুব সহজেই বেশি হয়। এবং এর সাথে যেমন বাদামি শোষক পোকা, এই পোকাগুলো মূলত গাছের গোড়ার দিকে থাকে এবং গোড়ার দিকে থেকে তারা রস চুষে চুষে খায় গাছ থেকে, এই জন্য গাছটা শুকিয়ে যায় এবং সেটা একটা গোল আকারে দেখা যায় মাঠের মধ্যে, এবং সেটাকে আমরা বলি চাকধরা রোগ। আর এছাড়া গন্ধি পোকা যেমন আপনার যখন শীষ বেরোচ্ছে তখন সে সময় শীষে যখন দুধ ঢুকছে বা ফ্রুটিংয়ে হয়েছে, তখন ওই সময় তারা ওই দানাগুলোর ভেতরে ফুটো করে করে ওই নরম জুসটাকে খেয়ে ফেলে, এবং যার ফলে যে ধানগুলো হয় সমস্ত ধানগুলো চিটে হয়। প্রায় কিন্তু কৃষক বন্ধুরা এই যে মাজরা পোকার কথা আপনি উল্লেখ করছেন, যে প্রায় ওরা বলেন এবং খুব বিপর্যস্ত হয়ে যান যে ধান নষ্ট হয়ে গেছে। তো এই যখন এই কীটশত্রুর আক্রমণ ঘটে বা তার আগে যদি কোনো প্রাথমিক তারা ব্যবস্থা নেন, সেটা কিভাবে হবে, মানে কিভাবে ঠেকানো যাবে, এবং যদি আক্রমণ ঘটেই যায় তাকে প্রতিহত করার উপায় কি, বিশেষ করে কীটশত্রুর ক্ষেত্রে? বেশ, শুধুমাত্র যে আমরা নিয়ন্ত্রণ করব কীটনাশক দিয়ে, সেই কথাটা আমি একটু শেষে আসি। আগে বলি কীটনাশক ব্যবহার না করে কি কি উপায়ে আমি কীট যে আছে সেই কীটটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। যেমন ধরুন, প্রথমেই যখন আমরা যে বীজটা বাছাই করব, সেই বাছাই করার থেকে শুরু করতে হবে আমাদের। যেমন বীজ বাছাই করার জন্য মূলত আমরা যেটা বলে থাকি যে 10 লিটার জলে 1 কিলো 650 গ্রাম লবণ মিশিয়ে দিয়ে এবং বীজগুলোকে আমরা সেই জলে রেখে দেব কিছুক্ষণ, আধা ঘন্টা। সেটা দেখা যাবে যে ওপরের দিকে স্তরে জলে যখন যে বীজগুলো ভেসে আসবে, সেই ভেসে আসা বীজগুলো কিন্তু ভালো না, সেগুলোকে আমাদের বার করে যে বীজগুলো প্রেসিপিটেট করে গেছে নিচে, সেই বীজগুলোকে আমরা ব্যবহার করব। সেগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে একটু শুকিয়ে নিয়ে তার মধ্যে বীজ শোধন করে তারপরে আমরা লাগাবো। এই বীজ শোধন কথাটা বললাম, বীজ শোধনটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিক। যেরকম আমরা বাচ্চাদের টিকাকরণ করি, তেমনই বীজটাকেও আমরা টিকাকরণ করে নেব বীজ শোধনের মাধ্যমে। এবং সেই বীজ শোধন করার জন্য কীটশত্রুর ক্ষেত্রে বিভিন্ন রকমের ওষুধ বাজারে পাওয়া যায়, যেগুলো আমরা ব্যবহার করতে পারি এবং পরিবেশের দিক থেকে যেগুলো সেফ হবে, সেই ওষুধের মধ্যে একটি ওষুধ আমি বলবো, সেটি হচ্ছে ফিপ্রোনিল বলে একটি ওষুধ পাওয়া যায়। 1.5 ml প্রতি লিটার জলে মিশিয়ে সেই বীজগুলোকে একটু তার মধ্যে চুবিয়ে রেখে দেবো প্রায় 3 ঘন্টা। তারপরে আমরা যদি বীজতলায় বপন করি তখন সেটা ভালো হবে। প্রথমে গেল বীজ শোধন হলো, এরপরে আমরা আসি বীজতলায় কিভাবে পরিচর্যা করব। বীজতলায় পরিচর্যার জন্য মূলত 7 থেকে 10 দিন আগে, রোয়া তোলার 7 থেকে 10 দিন আগে আমরা কিছু দানাদার ওষুধ দেব, যাতে করে, যেমন আমরা মাজরা পোকার গল্প করলাম, পামড়ি পোকার গল্প করলাম, পাতামোড়া পোকার গল্প করলাম, তো এই পোকাগুলো কিন্তু নিয়ন্ত্রণ হবে আমরা রোয়া করার 1 মাস পর্যন্ত। তো এই ওষুধগুলো যেগুলো আমরা দানাদার ওষুধ ব্যবহার করতে পারি, তার মধ্যে যেমন কার্বোফিউরান 3G 300 গ্রাম কাঠা প্রতি, আর ফোরেট 10G 100 গ্রাম কাঠা প্রতি, তারপর ফিপ্রোনিল 0.3G আমরা 150 গ্রাম কাঠা প্রতি ব্যবহার করতে পারি। এছাড়াও আছে কার্টপ হাইড্রোক্লোরাইড। ফিপ্রোনিল এবং কার্টপ হাইড্রোক্লোরাইড পরিবেশের দিক থেকে অনেকটাই সেফ, পরিবেশ বান্ধব অনেকটাই। সেই জন্য আমরা ফিপ্রোনিল এবং কার্টপ হাইড্রোক্লোরাইডটাকে ব্যবহার করতে পারি। কার্টপ হাইড্রোক্লোরাইডের ডোজ হচ্ছে 250 গ্রাম কাঠাপ্রতি আমরা ব্যবহার করতে পারি। এছাড়া যদি রোগের প্রাদুর্ভাব বীজতলাতে হয়ে থাকে, রোগ না পোকার আক্রমণ যদি হয়ে থাকে, তাহলে আমরা ফিপ্রোনিল 1.5 ml প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করতে পারি। এই পরিচর্যার দিকগুলো মাথায় রাখার পরেও যদি কীটশত্রুর আক্রমণ ঘটে তখন কি করবেন? হ্যাঁ, এই কীটশত্রুর আক্রমণ ঘটলে পরে আমাদের যেটা সবার আগে মাথায় রাখতে হবে, সেটা যে অর্থনৈতিক চরম সীমা। মানে একটা কীটশত্রু আক্রমণ করলো গাছে এবং তার যদি নাম্বার অফ ইনসেক্টস, মানে যতগুলো পোকা ওখানে আক্রমণ করেছে, সেটা যদি অর্থনৈতিক ক্ষতি করে ফসলের, তাহলে কিন্তু আমাদের
কীটশত্রু বা কীটনাশক ব্যবহার করতে হবে। তার আগে নয়। তার আগে যদি রকম আমাদের জৈবিক ব্যবস্থা কিছু থেকে থাকে, যেমন আমি বীজ শোধনের কথা বললাম, বীজতলা শোধনের কথা বললাম, এবং তারপরে যদি আমরা ব্যবহার করতে পারি কোনো জৈবিক ওষুধ, যেমন নিম জাতীয় তেল ব্যবহার করতে পারি, বা এছাড়াও যদি আমরা মাঠের মধ্যে কোনো রকম ফাঁদ লাগাতে পারি, যেমন ফেরোমন ফাঁদ আছে, আলোক ফাঁদ আছে, এছাড়া পাখি ফাঁদ আছে, এগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে দেখা যাবে পোকার আক্রমণটা কিন্তু অনেকটা কমে আসে। অর্থাৎ এই সমস্ত ট্র্যাপগুলো দেওয়ার পরেও যদি নিয়ন্ত্রণ না করা যায় তখন একদম শেষ পর্যায়ে, মানে যখন আমাদের দেয়ালে পিঠ থেকে যায়, তখন আমরা বলি যে কীটনাশকটা ব্যবহার করা দরকার, এবং তার আগে নয়। রোগের ক্ষেত্রে কি পরিচর্যা এবং তার সঙ্গে কীটনাশক কখন ব্যবহার করতে হবে? হ্যাঁ, রোগের ক্ষেত্রেও একই ব্যাপার, যেরকম কীটশত্রুর ক্ষেত্রেও আমরা পোকার ক্ষেত্রে বললাম, তেমন রোগের ক্ষেত্রেও অনেকটাই একভাবেই আমরা পরিচর্যা করতে পারি। এখানেও আমাকে বীজ শোধন করতে হবে, কিন্তু বীজ শোধনের করার জন্য আমরা একটি জৈবিক ওষুধ আছে যেটার নাম হচ্ছে ট্রাইকোডার্মা ভিরিডি, যেটা আমরা 5 গ্রাম প্রতি বীজের সাথে মিশিয়ে আমরা কিছুক্ষণ রেখে তারপরে আমরা বীজ বপন করতে পারি বীজতলায়। এছাড়াও আরও কিছু ওষুধ আছে, যেমন ম্যানকোজেব আছে 2 গ্রাম প্রতি লিটার জলে, বা কার্বেন্ডাজিম 1 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে আমরা কিছুক্ষণ রেখে তারপরে আমরা বীজতলায় বীজ বপন করলাম। এছাড়া বীজতলায় আমরা শোধন করতে পারি। বীজতলায় শোধনের জন্য স্বাভাবিকভাবেই কার্বেন্ডাজিম বা ম্যানকোজেব আমরা স্প্রে করতে পারি যদি রোগের প্রাদুর্ভাব দেখা যায়। আর এছাড়া যখন মূল জমিতে আমরা রোয়া করছি সে সময়তে যদি আমরা রোগ দেখি যে ঝলসা রোগ হয়েছে বা বাদামি দাগ হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের যে সমস্ত ওষুধ দুটো বললাম সেই দুটো ওষুধ আমরা ব্যবহার করতে পারি। এছাড়াও জৈবিক পদ্ধতিতে আমরা বীজ যে সিডলিংটা হয়, সেই সিডলিংটাকে আমরা বলি যে অ্যাজোস্পাইরিলাম 5 গ্রাম প্রতি লিটার জলে এবং ফসফেট সলিউবলাইজিং ব্যাকটেরিয়া 5 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে যে চারাগুলো থাকবে, চারাগুলোকে যদি আমরা আধা ঘন্টা ভিজিয়ে রাখি, তারপরে সেই চারাগুলোকে আমরা রোয়া করি, দেখা যায় এই সমস্ত রোগ যেগুলো আমি বললাম সেগুলোর হাত থেকে আমরা নিস্তার পেতে পারি। একটা জিনিস যেটা আপনি বললেন যে যখন আমাদের দেয়ালে একেবারে পিঠ থেকে যায় তখনই কিন্তু কীটনাশকের ব্যবহারটা করা উচিত, কিন্তু এই ব্যাপারটা অনেক হয়তো কৃষক বন্ধুরা জানেন, তারা খুবই প্রোগ্রেসিভ অনেকেই, কিন্তু তাও একটা জিনিস হয়তো তারা মাথায় রাখতে পারেন না যে কত লিটার জলে বা কতটা দিতে হবে পরিমাণটা, এই পরিমাণের মাত্রাটা জানাটা কতটা জরুরি? হ্যাঁ, এটা নিশ্চিতভাবে কৃষক বন্ধুরা জানেন না, কারণ অনেকটাই কৃষক বন্ধুরা নির্ভরশীল হন তাদের আশেপাশে কোথায় দোকান আছে, কীটনাশকের দোকান বা সারের দোকান, ওখান থেকে ওনারা জানতে পারেন যে কতটা কি দেব, কিন্তু ওনাদের কিন্তু সম্যক ধারণা থাকে না, এবং ওনারা ম্যানুফ্যাকচারিং ডেট, তারপরে এক্সপায়ারি ডেট, এই ব্যাপারগুলো ওনারা খুব একটা দেখেন না। তো প্রত্যেক কৃষক বন্ধুর কাছেই এটা অনুরোধ যে আপনারা আপনাদের নিকটবর্তী যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার আছেন ওনাদের সাথে যোগাযোগ করবেন, এবং যারা ফিল্ড স্টাফ আছেন প্রত্যেকের সাথেই আপনারা যোগাযোগ করবেন, এবং ওখানে গিয়ে আপনাদের কিন্তু সম্যক ধারণা হবে যে কোন কোন কীটনাশকের ক্ষেত্রে আমরা কতটা পরিমাণ ডোজ ব্যবহার করতে পারি। তো আজকে যেহেতু এখানে আলোচনা হচ্ছে কীটনাশক কি ব্যবহার করতে পারি, আমি একটি শুধু আপনাদের কাছে একটি এক্সাম্পল দিয়ে রাখছি। যেমন ধরুন, কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে মাজরা পোকার ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন ফিপ্রোনিল, যেটা বললাম 1.5 ml প্রতি লিটার জলে। এছাড়াও কার্টাপ হাইড্রোক্লোরাইড 1 গ্রাম প্রতি লিটার জলে ব্যবহার করতে পারেন। আরেকটি নতুন ওষুধ আছে, সেটা হচ্ছে ইথোফেনপ্রক্স, এটাও আপনারা ব্যবহার করতে পারেন 1 মিলিলিটার প্রতি লিটার জলে। তেমনই রোগের ক্ষেত্রেও একই ধরনের ওষুধ আমরা ব্যবহার করতে পারি। যেমন প্রথমেই প্রাদুর্ভাব ঘটলে হেক্সাকোনাজোল ব্যবহার করব 1.5 ml প্রতি লিটার জলে। এছাড়াও টেবুকোনাজোল এবং ট্রাইফ্লক্সিস্ট্রবিন আছে 0.5 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে আমরা স্প্রে করতে পারি। আর ঝলসার যদি আক্রমণ খুব বেশি হয় তাহলে আমরা প্রপিকোনাজল আর আমরা দিতে পারি ট্রাইসাইক্লাজল 1 ml প্রতি লিটার জলে মিশিয়ে। ধন্যবাদ আপনাকে। ডক্টর স্বর্ণালী ভট্টাচার্য অনেকটাই বলে দিয়েছেন, কিন্তু যদি আজ আমি কৃষক বন্ধুদের সঙ্গে গলা মিলিয়ে বলতে পারি যে আমি যেখানে চাষ করছি, অর্থাৎ যে জমিটিতে আমি চাষ করছি বা করব, সেটি কিন্তু সব থেকে আমার আপন, তাহলেই একটা কথা তার সঙ্গে জুড়ে যায় বা বলতে ইচ্ছে করে যে নিজের মাঠটাকে আপনি খুব ভালো করে পর্যবেক্ষণ করুন, এবং হঠাৎ করে গিয়ে একদিন আপনি লক্ষ্য করলেন যে কোনো কীটশত্রুর
আক্রমণ হয়েছে বা রোগের প্রাদুর্ভাব দেখা দিল, আর আপনি চটজলদি একটা না কিছু জেনে বুঝেই ব্যবস্থা নিয়ে ফেললেন, তাতে ক্ষতি হবে। কিন্তু যে পথটা দেখালেন ডক্টর ভট্টাচার্য, যে একেবারে শুরু থেকে কিভাবে যত্ন নিলে তবে শেষ পর্যন্ত কিন্তু আপনি আপনার ফসলকে ভালোভাবে রক্ষা করতে পারবেন সুসংহত উপায়ে। এ সপ্তাহে কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, তবে আকাশ প্রায় দিনই মেঘলা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা 34 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। 25শে সেপ্টেম্বর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। 26শে সেপ্টেম্বরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। আকাশ মেঘলা থাকবে ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। 27শে সেপ্টেম্বর সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকবে। 28শে সেপ্টেম্বর সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ওই দিন আকাশ পরিষ্কার থাকবে। 29শে সেপ্টেম্বর সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। আকাশ পরিষ্কার থাকবে। 30শে সেপ্টেম্বর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। ওই দিনও আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। 1 অক্টোবর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আকাশ আংশিকভাবে মেঘলা থাকতে পারে। এবারে জানাচ্ছি আবহাওয়া ভিত্তিক কৃষি পরামর্শ। এ সপ্তাহে বিশেষ বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, তাই যে সমস্ত কৃষক বন্ধুরা ধান চাষ করেছেন তাদের জানানো হচ্ছে এটা ধানের শীষমুকুল বেরোনোর সময়। এই সময় জমিতে 5 থেকে 7 সেন্টিমিটার জল ধরে রাখুন। অতিরিক্ত জল জমি থেকে বার করে দিন। এই সময় ধানে প্রধানত মাজরা পোকা ও পামরি পোকার আক্রমণ দেখা যায়। প্রতিকারের জন্য ক্লোরোপাইরিফস 2.5 মিলিলিটার বা ট্রায়াজোফস 2 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন। বর্তমান আবহাওয়াতে বাদামি শোষক পোকার আক্রমণ বাড়ে। গাছ প্রতি 15টির বেশি পোকা দেখা দিলে প্রতিকার হিসেবে 0.75 মিলিলিটার নুভান প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন বা 4% কার্বারিল গাছের নিচে অংশে ছড়িয়ে দিন। যে সকল কৃষক বন্ধুরা ফুল চাষ করেছেন তাদের জন্য জানাই, বর্তমানে ছত্রাকজনিত পাতা পচা রোগ দেখা যেতে পারে। প্রতিকার স্বরূপ 1 গ্রাম কার্বেন্ডাজিম ও 2 গ্রাম ম্যানকোজেব প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন। যারা পান চাষ করেছেন তাদের জানাই, এই আবহাওয়াতে পানের বরজে কলার রট রোগ দেখা যেতে পারে। প্রতিকারের জন্য বর্দ্র মিশ্রণ 1% বা ব্লাইটক্স 0.5 বা ফাইটোলন 4 গ্রাম প্রতি লিটার জলে গুলে প্রয়োগ করুন। যে সকল কৃষক বন্ধুরা শীতকালীন সবজি চাষ করবেন তাদের জানাই, শীতকালীন সবজি চাষের জন্য বীজতলা তৈরি করুন ও বীজ লাগান। মূলো, ব্রোকলি ইত্যাদির চাষের জন্য বীজ লাগান। ফুলকপি যেমন জহরমতি, ভারতজ্যোতি, আর্লি বানারস ইত্যাদি, বাঁধাকপি, জলদি জাতের বাঁধাকপি যেমন প্রাইড অফ ইন্ডিয়া, পুসা আর্লি, ক্রান্তি ইত্যাদি চাষের জন্য বীজতলা তৈরি করুন। বর্তমান আবহাওয়াতে পাতায় ছত্রাকজনিত রোগ দেখা দিলে
প্রতিকার হিসেবে 2.5 গ্রাম ইন্ডোফিল M45 বা কবচ প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন। যারা বেগুন চাষ করেছেন তাদের জানানো হচ্ছে, বেগুনে ফল ছিদ্রকারী পোকা যে অংশ ক্ষতি করেছে সেই অংশ ছিঁড়ে ফেলে দিন এবং 20 মিলিলিটার নিম তেল প্রতি লিটার জলের সঙ্গে মিশিয়ে বেগুন জমিতে স্প্রে করুন। বিকল্প চাষ হিসাবে পশুপালন আজ আমাদের সমাজে একটি বড় ভূমিকা নিয়েছে। পশুপালন করে আজ অনেক পরিবার নিজেদের জীবন ধারণ করেন, কিন্তু অনেক সময় গবাদি পশুদের সঠিক পরিচর্যা, চিকিৎসা ও রক্ষণাবেক্ষণের অভাবে পশুদের অকাল মৃত্যু ঘটে এবং এই বিকল্প চাষ আর লাভজনক হয়ে উঠতে পারে না। তার জন্য প্রয়োজন সঠিক চিকিৎসা, পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণের। এই বর্ষার সময়টাতে এখানে প্রচুর পরিমাণে আমরা যে কেসগুলো দেখি, এইচএস, ভিকিউ মানে হিমোরেজিক সেপ্টিসেমিয়া, ব্ল্যাক কোয়ার্টার, এগুলো দেখতে পাওয়া যায়। আর সেই জন্য প্রয়োজনীয় বর্ষার সময়টাতে আমরা টিকাকরণের একটা ব্যবস্থা করি। তো তাই জন্য এই প্রাণী স্বাস্থ্য শিবির করা হচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বর্ষার আগে আমরা একটা কৃমি প্রতিরোধক একটা ক্যাম্প শিবির এটা আয়োজন করেছি। কারণ সাধারণত আমরা এই গবাদি পশুকে বর্ষার আগে এবং বর্ষার পরে কৃমির ওষুধ দেওয়াটা খুব জরুরি। সেই উদ্দেশ্যে এবার গ্রামীণ কৃষকদের দোরগোড়ায় সেই প্রয়োজনীয় চিকিৎসা পৌঁছে দিতে বিশ্বভারতীর রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে গ্রামে গ্রামে গিয়ে সচেতনতা বাড়াবার সাথে সাথে গবাদি পশুর টিকাকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্ষার আগে ও পরে গবাদি পশুদের বিভিন্ন রকম রোগে আক্রান্ত হতে দেখা যায়। এই সময় তাদের বিশেষ রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়। সেই সব রোগ থেকে দূরে রাখতে বর্ষার সময় গবাদি পশুদের টিকাকরণ ও ওষুধ খাওয়ানো জরুরি। তবে মনে রাখা দরকার, সন্তান সম্ভবা পশুদের এই টিকা দেওয়া যায় না। এদিন বোলপুর সংলগ্ন দুর্গাপুর ধান্যসরা গ্রামে এক গ্রামীণ স্বাস্থ্য শিবিরে গবাদি পশুদের টিকাকরণ করার কাজ হলো। এই শিবিরে প্রায় 800 গবাদি পশুকে বিভিন্ন প্রয়োজনীয় চিকিৎসা ও টিকা দেওয়া হয়। আমরা 200 ডোজ এইচএস হিমোরেজিক সেপ্টিসেমিয়া এবং 200 ডোজ ব্ল্যাক কোয়ার্টার করার ইচ্ছা আছে এবং 200 ডোজই পিপিআর ভ্যাকসিনেশন করার আমাদের উদ্দেশ্য রয়েছে। তাছাড়াও প্রায় 400 প্রাণীকে কৃমির ওষুধ দেওয়া যাবে, এরকম ব্যবস্থা নিয়ে আমরা এসেছি। বিশ্বভারতীর রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে স্থানীয় গ্রামীণ যুবকদের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে গবাদি পশুদের চিকিৎসা করার উপযোগী করে তোলা হয়েছে। এর ফলে ওইসব উৎসাহী গ্রামীণ যুবকদের মাধ্যমে গ্রামের কৃষকেরা খুব সহজেই নিজেদের বাড়ির দোরগোড়ায় তাদের গবাদি পশুদের জন্য প্রয়োজনীয় চিকিৎসাও পেতে পারবে। অন্যদিকে বিশ্বভারতীর রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে নেওয়া এই প্রশিক্ষণ শিবির থেকে প্রশিক্ষণ নিয়ে বেকার গ্রামীণ যুবকেরা নিজেদের আয়ের এক নতুন দিশাও খুঁজে পেয়েছেন। গ্রামে গ্রামে গিয়ে গবাদি পশুদের প্রয়োজনীয় চিকিৎসা ও প্রশিক্ষণ দিয়ে সেই সব যুবক মাসে 10 থেকে 12,000 টাকা পর্যন্ত, কখনো বা তার বেশি আয় করছেন। বিজ্ঞান কেন্দ্র থেকে এটা আমি শিখেছি। মানসবাবু ছিলেন, ওনার কাছ থেকে, আর দিদি আমাদের এসছেন চন্দ্রাদি, ওনার কাছ থেকেও শিখেছি। আচ্ছা, এই এর শেখার ফলে আপনার কি লাভ হয়েছে? আমি প্র্যাকটিস করে বেড়াই গ্রামে গ্রামে। কোন কোন গ্রামে করেন? আমি উচ্চকরণ, বালিকুনি, মৈতিন, এইসব গ্রামে প্র্যাকটিস করি। কি মনে হচ্ছে আপনার লাভ হয়? হ্যাঁ, এতে লাভ হয়। होगी बदलाव की अब शुरुआत, सुधरेंगे तेरे हालात। मत हार मान तू, है देश की शान तू। कमर कस और सीना तान ले, एक बात बस गांठ बांध ले, बदलाव की तान साध ले। बढ़ा कदम तू वीर के जैसे, तूफान बड़े देखे ऐसे। न रुकेगा तू, न झुकेगा तू।
कमर कस और सीना तान ले, एक बात बस गांठ बांध ले, बदलाव की तान साध ले। हरियाली खेतों में झूमेगी, खुशियां तेरे कदम चूमेगी। कुछ सीख नया, कुछ सिखा तू, है फौलादी दिखा तू। कमर कस और सीना तान ले, एक बात बस गांठ बांध ले, बदलाव की तान साध ले। दूरदर्शन किसान, छेड़ो बातें बदलाव की। ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বে বলা হয়েছে, জনসংখ্যা বাড়তে বাড়তে একটা সময় এসে তা স্থবির হয়ে যায়, আবার জনসংখ্যা কমতে কমতে একটা সময় এসে তা স্থির হয়ে যায়। তা আর কমেও না, বাড়েও না। সে যাই হোক, ম্যালথাসের কথা মাথায় রেখে ভারতের ভূতপূর্ব প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আহ্বান জানিয়েছিলেন সবুজ বিপ্লবের। আবার বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাক দিয়েছেন নব সবুজ বিপ্লবায়নের, অর্থাৎ নিরন্ন মুখে অন্ন তুলে দেওয়ার দায় এবং দায়িত্ব থেকেই এই আহ্বান। বর্তমান প্রধানমন্ত্রীর আহ্বান থেকেই নব সবুজ বিপ্লবায়নের উদ্দেশ্যে এ রাজ্যে কৃষি দপ্তর খাদ্যশস্য উৎপাদন বাড়াতে বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বাঁকুড়া জেলার উপকৃষি অধিকর্তা প্রশাসন দেবদাস মুখোপাধ্যায় এক সাক্ষাৎকারে জানান, পূর্ব ভারতে সবুজ বিপ্লবায়ন প্রকল্পে বাঁকুড়া জেলায় ধান চাষের জন্য 700 বিঘে জমিতে উন্নত প্রজাতির ধান বীজ চাষের জন্য সব রকম সাহায্য দেওয়া হচ্ছে। ওই প্রকল্প মতে 10 বছরের মধ্যে যেসব ধান বীজ আবিষ্কৃত হয়েছে, যেগুলির উৎপাদন ক্ষমতা ব্যাপক, সেই সব বীজই চাষিদের দেওয়া হয়েছে। সেই সঙ্গে চাষের জন্য যাবতীয় সহায়ক উপকরণ আছে, তাও কৃষকদের সরবরাহ করতে হবে। এই সব উপকরণ প্রত্যেক কৃষক বন্ধুদের সরবরাহ করা হয়েছে এবং ওই সব প্রজাতির ধান চাষ করে এ পর্যন্ত গাছ খুব ভালো হয়েছে। শ্রী মুখোপাধ্যায় আরও জানান, সরকারি আরও নির্দেশিকা আছে যে কোনো জমি ফেলে রাখা যাবে না, অর্থাৎ জমির যে আল তাও ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি করতে হবে। জমির আলে ডাল শস্য যেমন অড়হর, খেসারি প্রভৃতি চাষ এবছর থেকে শুরু করা হয়েছে। বাদাম এবং তৈলবীজ উৎপাদনেও সরকারি সাহায্য এসে পৌঁছেছে। বাঁকুড়ার খরা ব্লক বলে চিহ্নিত গঙ্গাজল ঘাটি ব্লকে নতুন পদ্ধতিতে ধান চাষ সম্পর্কে বহু কৃষক জানান, তারা এই পদ্ধতিতে চাষ করে অতিরিক্ত আয় দেখতে পাবেন বলে আশা করছেন। কারণ গতানুগতিক পদ্ধতিতে চাষ করে ধানের যে পরিমাণ শীষ আসত, এই ক্ষেত্রে অনেক বেশি শীষ এসেছে এবং চাষে জল ও শ্রম কম লাগছে। এই মৌসুমে ধান চাষ ওই আপনার 10 আছে, আর স্বর্ণ আছে, আর সাবান আছে, আর 1017 আছে। কোন পদ্ধতিতে করছে? এই সারাই করি ওই যে ছবিকে সারাই করে বাকিটা গোটা ওইরকম প্লেন। লাভবান এটা বেশি, কিন্তু সেই সময় লেবার শর্টের জন্য ওইটা অতটা করতে পারা যায় না। বেশি বেনিফিট বেশি বলতে আমাদের রোগ পোকাটা মুক্তি পাচ্ছে অনেক, আর ধানটা যেটা হয় মোটামুটি খারাপ হয়নি, ধান মোটামুটি ঠিকই আছে আমাদের। এছাড়া পদ্ধতিতে ঝাড়া কাঠিও বেশি, 30-32টা কাঠি হচ্ছে, আর এমনিতে 30-32টা হয়নি। লাভজনক আছে এটা। লাল স্বর্ণ যে ধান, সেটার বাম্পার প্রোডাকশন হয়, সেটা পুরানো দিনের দীর্ঘদিন আগে উদ্ভাবিত বীজ। এখন গভর্নমেন্টের একটা এসেছে যে 10 বছরের মধ্যে যে বীজগুলি ডেভেলপ করেছে, যার ফলনও ভালো, সেটা আমাদের বিজ্ঞানীরা তাই বলছেন, এবং সেটা হয়তো চাষিকে অনেক বেশি লুক্রেটিভ দেবে, রিটার্ন দেবে। চাষি ভাইকে আমরা সেগুলো অ্যাডপ্ট করাতে চেষ্টা করছি। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।